চলছে সবসময়, প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন উদ্যোগ, নতুন একটা চেষ্টা। নতুন একদল আর্টিস্ট শিল্পীরা আসেন, এসে নিজের নিজের কাজগুলো দেখান। সারা বছরের চেষ্টা দিয়ে যেগুলো দিয়ে তৈরি, সেইগুলোকে দেখানো, এটা কিন্তু একটা খুব বড়, মানে বড় একটা স্টেপ। আর বিড়লা একাডেমিতে এই রকমের যারা দেখানো হচ্ছে তাদের কাজগুলো, এটা বাই ইটসেলফ ইটস, উই ফিল দ্যাট ইটস আ বিগ থিং ফর আস। নতুন নতুন আরো ভালো হোক, পরবর্তীকালে আরো নতুন রকমের কাজ হোক, নতুন রকমের উদ্যোগ হোক, এইটুকুই আশা করি, আরো ভালো হয়। ঠিক আছে, ম্যাম আপনার নামটা? আমি উমা রে, আই এম দ্য কিউরেটর এট বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার। থ্যাংক ইউ ম্যাম। সংস্কৃতি সংস্কার
আমার এই যে কিউরেটার প্রীতম বসাক যখন এই বিরলা বুকিং দেওয়ার পরে বললো যে আমরা বিরলাতে একটা এক্সিবিশন করব। কিন্তু বেস্ট হন, বিরলার নামটাতেই আমি ইনফ্লুয়েন্স। বিরলা সম্পর্কে আমার আগে একটা ধারণা ছিল, কিন্তু এতটা পরিষ্কার ধারণা ছিল না। আমি বিরলার যে গ্যালারিটা আছে সেই গ্যালারি মন্দির পর্যন্ত গেছি, বিরলা মন্দির। কিন্তু এটাতে এসে এই গ্যালারি দেখার পরে মনে হলো যে ইস ভিগোরাস ওয়ান, যদি ঠিকমতো মেনটেন করা যায় তাহলে বিরলাতে আরও সুন্দর পেন্টিং এক্সিবিশন করা যাবে। প্রচুর পেন্টিং এক্সিবিশন এখানে করা যায়, কিন্তু সাইডটাকে আমার মনে হয় যে একাডেমি অফ ফাইন আর্টের চেয়ে অনেকটা দূরত্বে আছে মানুষের, অতটা কাছে মানুষের আসতে পারেনি এখনও বেরোলা। আরও ইজি হওয়া দরকার, আরও পপুলারিটির জন্য ওর অ্যাডভার্টাইজমেন্ট আরও দরকার, মানুষের জন্য আরেকটু ইজি করা দরকার। এখানে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনগুলো থাকা উচিত না। যেমন আমি আইফেক্সে, দিল্লিতে আইফেক্সে এক্সিবিশন করে এসেছি, ওখানে কিন্তু মর্নিং টু নাইট আপ টু ক্লোজিং এরিয়া পজিশন এসি কিন্তু চালু থাকে। এদের এখানে এসি চালু হবে 3টার পরে, তার আগে তুমি আসলে পরে তোমাকে ফ্যান দিয়ে দেবে। এইটা যেন না হয়। আর লাইটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে আরও সিনসিয়ারিটি দরকার। সবাই স্টাফ আছে, কিন্তু সব স্টাফই আছে, কিন্তু সব স্টাফের যে তাদের যে সিনসিয়ারিটি, কাজের যে গুরুত্বটা দেওয়া, এইটাতে মনে হয় যেন কোথাও খেমি আছে। এই তাদের ভিতরে এই খেমিটা থাকার কারণটা আমি বুঝতে পারিনি। হয়তো বা তারা কী পায় কি না পায়, আই ডোন্ট বদার, কিন্তু আমার কাছে মনে হয় যে ওদের কোথাও একটা প্রবলেম হচ্ছে, যার জন্য ওরা শুধু ডিউটির খাতিরে ডিউটি করছে, নিজস্ব চয়েস থেকে করছে না। এইটুকু এক্সিবিশন আমার যেটা 2025-এ, সেটা আমার আইফেক্সে আবার করার ইচ্ছা আছে নভেম্বর-ডিসেম্বরে। তো নভেম্বর-ডিসেম্বরের আগে যদি একাডেমির যদি চান্স পাই, একাডেমিতে আমরা অ্যাপ্লাই করে রেখেছি ফাইন আর্ট একাডেমিতে, আমরা যদি স্পেসটা পেয়ে যাই, কিন্তু এই সামারে করবো না, এই গরম সহ্য হয় না কলকাতায়। তো যদি ফুল পিরিয়ডে যদি আমি পাই, তাহলে আমি ফাইন আর্ট একাডেমিতে আমার আরেকটা দৈরত আমার আবার করার ইচ্ছে, দৈরত আমার 1 হয়েছে আগে, এবার দৈরত 2 করবো ভাবছি, ছেলেদের আমার স্টুডেন্টকে নিয়ে। এখানে কটা ছবি আমি দিয়েছি 4টা দিয়েছি, সব আমার এই বিগ সাইজের ছবি। 4টের নাম সব খাজুরাহের এক ঝলক দেখানো আর কি। কেন এই খাজুরাহ দেখানো, এটা অনেক কথা, এতটুকু বলা যাবে না এখন, পরবর্তীতে যদি সুযোগ হয় বলবো। তারপরে দিয়েছি কুর্ম অবতার, 10ম অবতারের মধ্যে কুর্ম অবতারটা এখানে দিয়েছি আমি। এটা একটা এক্সেপশনাল ছবি ছিল। তারপরে করেছি দেবদারু বনটা, ওইটা দেবাদিদেবের খুব প্রিয় একটা বন। ওই বনের মধ্যে ঋষিমণিদেরকে ওইখানে ব্রহ্মচর্য পালন করার জন্য ওদেরকে জায়গাটা দিয়েছিলেন, দেবাদিদেব ওদেরকে থাকতে দিয়েছিলেন, কিন্তু সেটা করেনি। সেটা না করার কারণে যে ঘটনাটা ঘটেছে, সেটাই আমি তুলে ধরেছি ওইটার মধ্যে। আর আরেকটা হচ্ছে শিব গৌরীর রাসলীলা। আমরা রাধাকৃষ্ণের রাসলীলা শুনেছি, শিব গৌরীর রাসলীলা তো শুনিনি। শিব গৌরীর রাসলীলা হয়েছে কৃষ্ণেরও আগে, কৃষ্ণের আগের যুগ যেটা, সেই যুগে হয়েছে রাসলীলা। শিব পার্বতী রাসলীলা করেছে একাম্র বন, কৈলাসে একটি বন আছে একাম্র বন। সেই একাম্র বনে শিব গৌরী তাদের 8 রূপে তারা প্রকট হয়ে তারা মণ্ডল আকারে ওইখানে নেচেছে চাঁদনি রাতে। ওইটাই ওই ছবিটার বিষয়। এই 4টা ছবি আমি দিয়েছি। থ্যাংক ইউ। Please come here, everyone. একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার কোচবিহার থেকে অনেক দূর থেকে এক্সিবিশনটা, আজকের যে এক্সিবিশনটা সেটা অ্যারেঞ্জ করতে পেরেছি এই ম্যামের সহযোগিতায়। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল বিড়লাতে একটা গ্রুপ এক্সিবিশন হবে, সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো। এবং আমার আর্টিস্ট যারা আমাদেরকে সঙ্গ দিয়েছে, আমি তাদের অশেষ ধন্যবাদ করি। স্যার আসেন। আর আমি আমার শিক্ষাগুরু
শ্রী শেখরেন্দ্র দত্ত মহাশয় অল্প কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। সবচেয়ে শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা একাডেমিক সাইড থেকে যদি ছবিকে দেখি, একাডেমিক যে শিক্ষাটা আমাদেরকে অঙ্কনের দিকে ধাবিত করে, সেইটার একটা ক্ষেত্র, আর একটা হচ্ছে যে হিমসেলফ নিজের থেকে যারা ছবি আঁকে তাদের একটা ক্ষেত্র। দুটো কিন্তু এখানে কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয়। ভালো লাগছে আমার যে সবাই তার যার যার নিজস্ব ক্ষেত্র থেকে তারা নিজেকে প্রকাশ করতে চেষ্টা করেছে, আমরা আমাদের মতো চেষ্টা করেছি। আমাদের ইচ্ছাটা যে আমরা যেভাবে চিন্তা করছি এই চিন্তাটা যেন চতুর্দিকে সবার ভেতরেই কাজ করে, কারণ এই চিন্তার থেকেই আমরা আমাদের পরবর্তী সময়টাকে ধরতে পারবো, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস রেখেই আমি আমার মতো করে মানুষকে নিয়ে চিন্তা করে মানুষের চরিত্রকে তুলে ধরার জন্যই আমি সনাতন ধর্মটাকে বেছে নিচ্ছি, এবং সনাতন ধর্মের উপরেই আমার ছবির বিষয়বস্তু হবে। আমি ছাত্রছাত্রী সবাইকেই বলি যে তুমি অরিজিন, তোমার অরিজিন বুঝবে না কেন, তোমার অরিজিন কী, তুমি কোথেকে এসছো, কোথায় যাবা, তুমি বিলং করো কোন স্ট্যাটাসটাকে, সেইটাকে তুমি ফোকাস করো। যেটা তুমি জানো না সেটা তুমি করতে যাবে না, যেটা তুমি জানো বাই হার্ট, তুমি যেটাকে বিশ্বাস করো তুমি সেটা করো। আমার এইটাই কথা। থ্যাংক ইউ। সবাই একটু সবাই সবাই একটু চেপে যাও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম হচ্ছে কাপটি কবাড। কাপটি কবাড মানে কবাডি খেলি না আমরা, তো এই কবাডির উপর বেস করে আঁকা। বেসিক্যালি আমি হিউম্যান ফিগারই আঁকি। আমার শিক্ষাগুরু শ্রী শেখরেন্দ্র দত্তের কাছ থেকে আমি ছোটোবেলার থেকে এটাই আমাকে খুব এটা আমাকে খুব অনুপ্রাণিত করে, যার জন্য আমার এটার মধ্যে দেখানোর কারণ হচ্ছে ফিগারগুলো দেখানো, ফিগারের মাসেল, তার অ্যাক্টিভেশনগুলো, যেটা আমরা প্রতিনিয়ত কাজ করলে পরে কী ধরনের ফিগারের মাসলগুলো কাজ করে তার উপর বেস করে আমি এটা করেছি। মনে করেন যে এটা তো এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে। কবাডি কিন্তু শহরে খুব একটা খেলা হয় না, খুব একটা এখন গ্রামেরও লোকজন এতটাই ব্যস্ত, এই ধরনের খেলাগুলো প্রায় হারিয়ে যাওয়ার পথে। আমি ওটাকে এইভাবে ছবিতে তুলে ধরি। হ্যাঁ, এটা ছোটোবেলা থেকে অনেক দিন ধরেই আমি স্যারের কাছে আর্ট শিখি, কিন্তু যতদিন না পর্যন্ত আমার ছবি, আমার ক্রিয়েশন কেউকে না এক্সপ্রেস করতে পারছি, ততদিন পর্যন্ত নিজের ভুল ভ্রান্তিগুলো আমি কোনো দিন রিকোয়ার করতে পারি না। যে কারণে আমি যখন প্রথমবার এক্সিবিশন করলাম, আমার ছবিতে কি ভুল আছে কি ঠিক আছে, মানে কোনো ক্রিটিক যদি আমাকে না বলে তাহলে তো আমি এটা বুঝতে পারবো না। তার জন্য কিন্তু আমার এই ছোটোবেলা থেকে এইভাবে জার্নিটা করতে আসা। এখন রেগুলারভাবে এই যে ছবিগুলো করেছি, এই ছবির মধ্যে যা বোঝাতে চাইছি, আমি 10টা লোককে যদি বোঝাতে না পারি তাহলে আমার এই ছবিটার কোনো মূল্য থাকে না, যার জন্য আমাকে এতটা দূর করেছে। আমি বলবো যে সবাইকেই তার ছবি এক্সপ্রেস করার জন্য, তার জায়গার জন্য তাকে এক্সিবিশন করতে হয়। রেগুলার ওয়াইজ তারা যদি এক্সিবিশন করে তাহলে তার নিজেও উদ্বুদ্ধ হবে ভালো মতো। আজকে কতজন? আজকে টোটাল শিল্পী আছে 11 জন, আমাকে নিয়ে 11 জন, এবং ছবি আছে টোটাল 23টার মতো। সবাই কি কুচবিহার থেকে আসেনি, আমরা 4 জন এসেছি কুচবিহার থেকে। একজন হায়দ্রাবাদের শিল্পী আছে পারমিতা দি, হায়দ্রাবাদে, ওনার সাথে আমার পরিচয় হয়েছে এই এক্সিবিশনের ব্যাপারে। আর কলকাতার বাকিরা সবাই কলকাতার। দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা যে কুচবিহার থেকে এসেছি জন্য আমাদেরকে ছোট করা কিছু নেই, যে আমরা ছোট জায়গা থেকে এসেছি এরকমটাই ব্যাপার নেই। তবে আমরাও যে পারি এটাই দেখুক, এটাও যদি তাদের মধ্যে মনে হয় যে না কুচবিহার থেকে আসছে কী দেখছি, দেখে যাক। নতুন প্রজন্মের শিল্পীদের কি বার্তা দেবে এখান থেকে? নতুন প্রজন্মের শিল্পীদের বার্তা দেবো যে কিছু শিল্পী আছে তারা সেলফ থট, কিন্তু সেলফ থট হলেও তারা একাডেমিকে যদি একটু যায় তাহলে তাদের মধ্যে চেঞ্জ আসবে। অনেক এরকম ছোটো মানে শিল্পী থেকে তাদের এক্সট্রা আগ্রহ আছে, কিন্তু তারা ওই জায়গাটা থেকে আর বেরোতে পারছে না, এক জায়গায় ভুল করেই যাচ্ছে। আমি চাই যে তারা কাজ করুক, রেগুলার ওয়াইজ কাজ করুক, কিন্তু কোনো একজন ভালো গুণী শিল্পীর ছোঁয়ায় ছত্রছায়া যদি করে তাহলে এই ভুলটা শুধরে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের টোটাল নর্থ বেঙ্গলে আমরা এই জ্বালাটাতে সবসময় ভুগি। আমাদের টোটাল নর্থ বেঙ্গলে একটা আর্ট কলেজ নেই, গ্যালারি বলতে তো নেই, আর্ট কলেজও নেই, যার জন্য কি হয় আমাকে এতটা দূর বহন করে নিয়ে আসতে হয়, তার এক্সপেন্স, তার খরচা। এবং এটা যাওয়ার পরে যখন আমাকে বলে যে তুমি কি পেলে ওখান থেকে,
আমি কে পেলাম সেটা অন্য জিনিস, কিন্তু ইকোনমিক্যাল, সবার চিন্তা ভাবনা ইকোনমিক্যাল। একটা ক্যানভাস তৈরি করতে মিনিমাম যে খরচাটা হয় সেই খরচাটুকু আমাদের কিন্তু ওখান থেকে উঠে আসে না। তাই আমি সমস্ত শিল্পীদের একটা কথাই বলবো যে পেন্টিং করো ঠিক আছে, কিন্তু পেন্টিংটাকে এমনভাবে করো যে তার সাথে সাথে সাইডে একটা কোনো কিছু আর্ন করার চিন্তা ভাবনা করো। কারণ পেন্টিংটা থেকে তুমি কী পাবে সেটা কেউ বলতে পারবে না। মানে আমরা যত আর্টিস্টকে চিনি, মানে বিগত যত আর্টিস্ট, তার নিজের জীবদ্দশায় কিন্তু তারা কিছু পায়নি, তার জীবন চলে গেছে, তারপরে তার পেন্টিং হয়তো 500 কোটি টাকা বিক্রি হয়। কিন্তু এটা ভেবে লাভ নেই যে আমার পেন্টিং বিক্রি হবে তার জন্য আমি ছবি আঁকবো, আমি এটা করি না। আমার পেন্টিং আমি দেখানোর জন্য এনেছি, বিক্রিটা তারপরে আমার। প্রথমত হলো যদি কারো পছন্দ হয় তার জন্য ক্যাটালগটা আছে, ক্যাটালগে আমার নাম দেওয়া আছে, টোটাল এক্সিবিশনের কিউরেটর আমি আছি, যার জন্য কেউ যদি আমাকে ডাইরেক্টলি ফোনও করতে পারে, বাই হোয়াটসঅ্যাপ, বাই ইমেল, যে কোনোভাবে করলে আমি তাদের উত্তরটা দিয়ে দিতে পারি। প্রথম বসা, আমি কোচবিহার থেকে এসেছি।